I know. It's his business. Careful. I don't need to be careful. একজন মানুষকে সবাই ভাবে যে সে একজন ব্যর্থ এবং অকেজো মানুষ, তার নিজের কোনো ভবিষ্যৎ নেই, তার কোনো সম্মান নেই, এমনকি নিজের জীবনটাও যেন তার কাছে অর্থহীন। কিন্তু মানুষটা যখন এমন একটা সত্যের মুখোমুখি হয় যেটা তার পুরো জীবনকে বদলে দিতে পারে, তখন প্রশ্নটা আর দাঁড়ায় না যে সে কি করবে, প্রশ্নটা হয়ে যায় একটা মানুষ কতটা বদলে যেতে পারে যখন তার হারানোর মতো আর কিছুই থাকে না। আজকের গল্পটা ঠিক এমনই একজন মানুষকে নিয়ে। আসসালামু আলাইকুম, স্বাগতম জিএসআর সিনেমাসে। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি ওয়েস্টম্যান সিনেমার সম্পূর্ণ গল্প। একজন মানুষ যাকে সমাজ তার ব্যর্থতা দিয়ে বিচার করেছে, কিন্তু তার জীবনের আড়ালে লুকিয়ে আছে এমন কিছু সত্য যা ধীরে ধীরে পুরো গল্পটাকে এক অন্য দিকে নিয়ে যায়। আজকের ভিডিওতে আমরা জানবো তার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা, তার সিদ্ধান্তের পেছনের কারণ এবং কিভাবে একের পর এক ঘটনা তাকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখান থেকে ফিরে আসার আর কোনো পথ থাকে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন আর দেরি না করে শুরু করা যাক ওয়েস্টম্যান সিনেমার গল্প। দীর্ঘ 13 বছর একটি কংক্রিটের খাঁচার ভেতরে কাটানোর পর টাইলারের স্বাধীনতার একমাত্র সুযোগটি এখন একটি মৃত্যুদণ্ডে পরিণত হয়েছে। তাকে এই দেয়ালের ভেতরে একজন মানুষকে কসাইয়ের মতো জবাই করতে হবে, নয়তো সে এই অসম্ভব সিদ্ধান্তটি নেওয়ার আগেই বাইরের রাস্তায় তার একমাত্র ছেলেকে খুন করা হবে। এই দুঃস্বপ্নটি যেখানে সত্যিকার অর্থে শুরু হয়েছিল, আমাদের ঠিক সেই সেল ব্লকের ভেতরে ফিরে যেতে হবে। ব্লকের ভেতরে টাইলারের দিনটি শুরু হয় গত 13 বছরের মতোই। সে শান্ত থাকে, সতর্ক থাকে এবং সবার চোখে সম্পূর্ণ অদৃশ্য হয়ে থাকার চেষ্টা করে, কিন্তু সেই ভঙ্গুর শান্তি মুহূর্তের মধ্যেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সে আবিষ্কার করে যে তার ছোট্ট সেলের ভেতরে অর্ধেক সেল ব্লকের কয়েদিরা গোদাগদি করে ঢুকে আছে। এলেক্স কারাগারের ভেতরে চোরাচালানের ব্যবসা নিয়ন্ত্রণ করে। এখন তার সেই লাভজনক পণ্যটি নিখোঁজ হয়েছে, আর এর জন্য সবাই টাইলার এবং তার সেলমেটকে দোষারোপ করছে। টাইলার মরিয়া হয়ে নিজের পক্ষে যুক্তি দেখায় যে একজন নিয়মিত টাকা দিয়ে কেনা ক্রেতা হয়ে সে কেন নিজেই তাদের মাল চুরি করতে যাবে। ঠিক সময় মতো এক তৃতীয় কয়েদি সামনে এগিয়ে এসে স্বীকার করে যে কাজটা টাইলার করেনি, বরং তার সেলমেট করেছে। জনতা তখন সেই সেলমেটের উপর চড়াও হয় এবং মারধরের ছুটে শেষ পর্যন্ত সে হাসপাতালে গিয়ে ভর্তি হয়। টাইলার আবার সেই শূন্য রুটিনে ফিরে আসে। সে রান্না করে 2টি সিগারেট খায় এবং চুরি করা কিছু নেশার পিল গিলতে থাকে। সে কেবল এই বাস্তবতা থেকে দূরে হারিয়ে যেতে চায়, কিন্তু যখন তার জমানো পিলের স্টক শেষ হয়ে যায়, তখন সে পিলের বিনিময়ে অ্যালেক্স এবং সিলভার চুলদারি কেটে দেওয়ার কাজ শুরু করে। এর বদলে সে 2টি অত্যন্ত জরুরি পিল পায়। সে নিজেকে একটি জায়গায় আটকে শান্তিতে ওটা ব্যবহার করতে চায়, কিন্তু ঠিক যখন সে ভাবছিল যে সবচেয়ে খারাপ সময়টা বুধহয় পার হয়ে গেছে, তখন এই পরিস্থিতি আরো অনেক বেশি ভয়াবহ রূপ নেয়। হঠাৎ একটি তলব পেয়ে তাকে ডেকে পাঠানো হয়। একজন কাউন্সিলর তাকে মাদক ব্যবহার বা নিজের ক্ষতি করার প্রবণতা সম্পর্কে জিজ্ঞাসা করেন। এই অদ্ভুত প্রশ্নটি তাকে স্পষ্টতই বিভ্রান্ত করে। এরপর সেই কাউন্সিলর তাকে একটি চমকপ্রদ খবর দেন। সে হয়তো মেয়াদ ফুরানোর আগে আগা মুক্তির যোগ্য বলে বিবেচিত হতে পারে। এটি কিছু শর্ত সাপেক্ষ, তবে পুরোপুরি বাস্তব। কাউন্সিলর টেবিলের উপর দিয়ে একটি মোটা ফাইল তার দিকে এগিয়ে দেন। বাইরে যাওয়ার আগে তাকে তার বাইরের জীবনটা গুছিয়ে নিতে হবে, কিন্তু তার বাইরে কি জীবনেই বা অবশিষ্ট আছে। দীর্ঘ 13 বছর আস্তে আস্তে জীবন থেকে হারিয়ে গেছে। সে কোথা থেকে শুরু করবে তাও বুঝতে পারছে না। তার প্রথম মরিয়া পদক্ষেপ ছিল বেকিকে ফোন করা। বেকি হলো অ্যাডামের মা, কিন্তু যখন সে চেষ্টা করে তখনই সে আসল সত্যটা জানতে পারে। বেকি তার নম্বর বদলে ফেলেছে। অবশ্যই সে এটাই করত। পরের দিন সকালে টাইলার সেই কঠিন ফাইলটি খুলে সে শূন্য দৃষ্টিতে প্রশ্নগুলোর দিকে তাকিয়ে থাকে। তার ভেঙে পড়া মন কোনোভাবেই সহযোগিতা করতে চায় না। সে এখন বাইরের দুনিয়াটা কল্পনাও করতে পারছে না। ঠিক তখনই দরজার বাইরে উচ্চ শব্দে নির্লজ্জভাবে গান গাওয়ার আওয়াজ শুরু হয়। তার নতুন সেলমেট আনুষ্ঠানিকভাবে চলে এসেছে। তার নাম ডি। এক নজর দেখলেই এই ভয়ানক সত্যটা নিশ্চিত হওয়া যায় যে এই লোকটিকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না। ডি মাত্র 3 দিন নির্জন কারাবাস কাটিয়ে বেঁচে ফিরেছে। তার দামি ডিজাইনের পোশাকে এখনো কালচে রক্তের দাগ লেগে আছে, যা ইঙ্গিত দেয় যে সম্প্রতি সেখানে কতটা নৃশংস কোনো ঘটনা ঘটেছিল। সে খুব স্বাভাবিক ভঙ্গিতে একটি প্লে স্টেশন আনপ্যাক করে সে তার বিছানার পাশে নিরীহ দেখতে কিছু খাবার সাজিয়ে রাখে, কিন্তু সে আসলে ভেতরে ভেতরে যা বিক্রি করে তা অনেক বেশি গভীর এবং বিপজ্জনক। টাইলার মরা চোখে এসব দেখতে থাকে। তার কিছু যায় আসে না, সে শুধু এখান থেকে পালাতে চায়। ব্লকের বাকি কয়েদিরা প্রায় সঙ্গে সঙ্গে ডি এর প্রতি আকৃষ্ট হতে শুরু করে। একজন লোক টুনা মাছ চাইতে এলে ডি তাকে আগ্রাসীভাবে আরো দামি জিনিস গুছিয়ে দেওয়ার চেষ্টা করে। দ্বিধা দ্বন্দ্বে থাকা লোকটি নিজের জায়গা থেকে নড়ে না। অন্য এক ব্যক্তি এসে খুব সাবধানে ডিওডোরেন্ট চায়। ঠিক তখন ডি হিংস্রভাবে ফেটে পড়ে। সে লোকটির বিরুদ্ধে গ্রিন গ্যাংয়ের হয়ে গোয়েন্দাগিরি করার অভিযোগ তুলে। ডি একটি ধাতব ডাকনা দিয়ে লোকটির মুখে সজোরে আঘাত
করে। সেই নৃশংস আঘাতে তাজা রক্ত ছিটকে বের হয়ে যায়। এরপর সে বন্য চোখে টাইলারের দিকে ঘুরে টাইলারের কাছে গ্রিন গ্যাং সম্পর্কে জানতে চায়। টাইলারের এ বিষয়ে বিন্দুমাত্র কোনো ধারণা নেই, সে জানেই না ওরা কারা। ডি তার দিকে সন্দেহের চোখে তাকায়। সে মনে করে যে টাইলারও হয়তো একজন স্পাই, তবে তারা কেউই এখনো বুঝতে পারছে না যে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পরের দিন সকালে টাইলার একটি খালি টুথপেস্টের টিউব চিপে কিছুটা পেস্ট বের করার চেষ্টা করছিল। ডি কোনো কথা না বলে নিজের পেস্টের টিউবটি তার দিকে ছুড়ে দেয়। এটি একটি ছোট এবং শান্ত ইশারা ছিল, কিন্তু ডি এর মতো মানুষের কাছ থেকে এমন আচরণ অনেক বড় কিছু নির্দেশ করে। পরে টাইলার বাইরের এক বন্ধুর সাথে যোগাযোগ করতে সক্ষম হয় এবং অবশেষে সে বেকির নতুন নাম্বারটি জোগাড় করে। সে খুব নার্ভাস হয়ে কলটি করে। বেকি সত্যি সত্যি খুব ফোনটা ধরে, কিন্তু টাইলারের গলা শোনা মাত্রই ওপাশে সবকিছু যেন জমে বরফ হয়ে যায়। ঘরের তাপমাত্রা যেন এক ধাক্কায় নিচে নেমে যায়। বেকি ভীষণ ক্ষিপ্ত হয়ে জানতে চায় যে কিভাবে সে তার নাম্বার পেল। সে টাইলারের সাথে বিন্দুমাত্র কোনো সম্পর্ক রাখতে চায় না। টাইলার কসম খেয়ে বলে সে খুব বেশি কিছু চাচ্ছে না, সে শুধু একবার অ্যাডামকে দেখতে চায়। বেকি এক মুহূর্তের জন্য দ্বিধা না করে তাকে অ্যাডামের শেষ পরিদর্শনের কথা মনে করিয়ে দেয়। সেবার টাইলার পুরোটা সময় সম্পূর্ণ অচেতন অবস্থায় পড়েছিল। সে নিজের যত্ন নেওয়ার মতো অবস্থায় পর্যন্ত ছিল না। অ্যাডাম তার কাছ থেকে শেষবার কোনো কথা শোনার পর 14টি বছর কেটে গেছে। বেকি হঠাৎ করেই তার ফোনটা কেটে দেয়। টাইলার জানে বেকি পুরোপুরি ঠিক বলছে, তার প্রতিটি কথাই সত্য, কিন্তু তা সত্ত্বেও তার ভেতরে তীব্র আকুলতা বা কষ্ট বিন্দুমাত্র কমে না। সেই রাতে সে অ্যালেক্সের সেলের পাশ দিয়ে যাওয়ার সময় তার সেই দুটি জরুরি পিল সংগ্রহ করে। সে নিশ্চিত করে যে ডি যেন গভীরভাবে ঘুমিয়ে থাকে। এরপর সে সেই দম বন্ধ করা অন্ধকারের মধ্যে নেশা করে, কিন্তু ডি এর তীক্ষ্ণ চোখ দুটো হঠাৎ করে খুলে যায়। সে ইতিমধ্যেই এই ডার্ক সত্যটা জানতো। সে শান্ত গলায় টাইলারকে বলে যে সে সবকিছুই ধরে ফেলেছে। সে জানে তার এই রুমমেটের একটি মারাত্মক মাদকের সমস্যা রয়েছে এবং যে কোনো দিন একটি ভুল ডোজ তাকে চিরতরে শেষ করে দিতে পারে। এরপর এক দীর্ঘ নীরবতা নেমে আসে। পরের দিন ডি অত্যন্ত বিভৎস ভিডিও চালু করে, যেখানে দেখা যায় তার দলের একজন লোক খুব পদ্ধতিগতভাবে কাউকে টুকরো টুকরো করছে। তারা ভিকটিমের অঙ্গ প্রত্যঙ্গ ধরে ধরে ছিঁড়ে ফেলছে। যারা ডি কে পরীক্ষা করতে আসে তাদের ঠিক এই পরিণতি ভোগ করতে হয়। এরপর ডি একটি কুৎসিত প্রস্তাব দেয়। সে অফার করে যে সে বেকিকে জোর করে আবার টাইলারের জীবনে ফিরিয়ে এনে দেবে। টাইলার পাগলের মতো মাথা নাড়ায়। সে বেকিকে ফেরত চায় না, সে শুধু তার ছেলে অ্যাডামকে চায়। সে ডি এর কাছে জানতে চায় সে কি তাকে একটি গোপন ফোন এনে দিতে পারবে। ডি হাসে এবং তার নিজের ব্যক্তিগত ডিভাইসটি টাইলারের হাতে তুলে দেয়, তবে সেই সাথে একটি ভয়ানক এবং ক্রিস্টাল ক্লিয়ার সতর্কবার্তাও দিয়ে দেয়। যদি এই ফোনের কিছু হয় তবে টাইলারকে নিজের রক্ত দিয়ে তার মূল্য চুকাতে হবে। টাইলার সারাটা দিন সেই ফোনের স্ক্রিনে চোখ আটকে রাখে। সে ইন্টারনেটে খুঁজতে খুঁজতে একসময় অ্যাডামের অনলাইন প্রোফাইলটি খুঁজে পায়। সে গভীর মনোযোগ দিয়ে তার সাম্প্রতিক ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে। এটি আর সেই ছোট ছেলেটি নেই যাকে সে মনে রেখেছিল। সে এখন একটা পূর্ণবয়স্ক পুরুষ। ডি তখন এক ধরনের অস্থির উত্তেজনা নিয়ে ছটফট করতে থাকে। সে টাইলারকে চাপ দিতে থাকে যেন সে এখনই একটা মেসেজ পাঠায়। সে আর কিসের জন্য অপেক্ষা করছে? টাইলারের নিজের মনকে স্থির করার জন্য একটু সময়ের দরকার ছিল। অবশেষে সে অত্যন্ত ভারী মনে আমি তোমার বাবা এই মেসেজটি টাইপ করে। অ্যাডাম খুব দ্রুত এই মেসেজটি পড়ে নেয়, কিন্তু এরপর এক ভারী নীরবতা নেমে আসে। টাইলার এবার আরো বেশি মরিয়া হয়ে একটি দ্বিতীয় মেসেজ পাঠায়। এবার সে সাবধানে তার নতুন নাম্বারটি যুক্ত করে দেয়, যদি কোনোভাবে কাজে আসে। কিছুক্ষণ পর টাইলার বেসিনের সামনে দাঁড়িয়ে ধূমপান করছিল। ঠিক তখন সে জানালার বাইরে একটি ছোট ড্রোন উঠতে দেখে। সেই মেশিনের নিচে একটি রহস্যময় ব্যাগ ঝুলছিল। সে খুব ভালো করেই জানতো এই ব্যাগের ভিতরে কি লুকিয়ে আছে। সে ড্রোনটির দিকে তাকিয়ে হাত নাড়ায় এবং মরিয়া হয়ে ইশারা করে। সে আশা করছিল যে ড্রোন অপারেটর হয়তো বুঝতে পারবে যে এটি ভুল সেল, কিন্তু তারা স্পষ্টতই তা বুঝতে পারেনি। যখন চারপাশটা পুরোপুরি ফাঁকা ও শান্ত হয়ে যায় তখন সে পদক্ষেপ নেয়। সে একটি লম্বা ঝাড়ুর লাঠি বাড়িয়ে দিয়ে ব্যাগটিকে টেনে ভেতরে নিয়ে আসে যাতে গার্ডের চোখে না পড়ে। এত বড় চালানের সন্ধান পেয়ে ডি এর চোখ দুটো বিস্ময়ে চরক গাছ হয়ে যায়। সে টাইলারকে বলে যে এইভাবেই আসলে পুরো একটি ব্লকের উপর রাজত্ব কায়েম করতে হয়। সে টাইলারকে একটি শান্ত হওয়ার বলি দেয় এবং তাকে লম্বা শ্বাস নিতে বলে। সে জানায় যে এই অলস গার্ডগুলো আসলে কিভাবে তল্লাশি চালাতে হয় সেটাই জানে না। বেশিরভাগ মানুষই বুঝতে পারে না যে আড়ালে আসলে কি ঘটছে, তাই খুব কড়া নজর রাখতে হবে। সেই রাতে একটি অজানা নম্বর থেকে কল আসে, সেটি ছিল অ্যাডাম। ডি খুব দ্রুত ফোনটি টাইলারের হাতে বাড়িয়ে দেয়। টাইলার এই মুহূর্তটির জন্য দীর্ঘ 13 বছর প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু এখন সে একটা শব্দও খুঁজে পাচ্ছিল না। সে খুব আনাড়ির মতো জিজ্ঞেস করে অ্যাডাম ভালো আছে কিনা, সে নিয়মিত জিম করছে কিনা। অ্যাডাম খুব ঠান্ডা গলায় বলে হ্যালো, আর তার ঠিক পরপরই লাইনটি কেটে যায়। কিছুক্ষণ পর ডি আশ্চর্যজনক ভাবে নিজের জীবনের কিছু কথা শেয়ার করে। সে জানায় যে কিভাবে সে এই খাঁচার ভেতরে এসে বন্দী হলো। একটি লুকানো অস্ত্রের জন্য তার 5 বছরের সাজা হয়েছিল, যে অস্ত্রটির ব্যাপারে সে নিজেও জানতো না। এরপর সে টাইলারের সেই অন্ধকার অতীতটি জানতে চায়। টাইলার প্রথমে সেই অতীতে ফিরে যেতে চায়নি, কিন্তু শেষ পর্যন্ত সে মুখ খোলে। অ্যাডাম জন্ম নেওয়ার পর তার খুব দ্রুত কিছু টাকার দরকার ছিল। তার কাছে কিছু অবৈধ পিল ছিল যেগুলো সে ভেবেছিল খুব কম পাওয়ারের এবং পুরোপুরি ক্ষতিকর নয়, কিন্তু সেই মারাত্মক বেশটি আসলে ভালো ছিল না। সে
সে সেগুলো একটি বন্য পার্টিতে বিক্রি করে দেয়। একজন ক্রেতা সেটিকে তীব্র শারীরিক অসুস্থতার মধ্যে পড়ে যায়, তার পুরো পোশাক ঘামে ভিজে যায় এবং সে মারা যায়। টাইলার সেই দুঃসহ রাতের পুরো দায় নিজের কাঁধে তুলে নেয়। দীর্ঘ 15টি বছর বেকি এই মানসিক আঘাত থেকে কখনোই কাটিয়ে উঠতে পারেনি। সে দৃঢ়ভাবে বিশ্বাস করত যে টাইলার এই অপরাধের পথ বেছে নিয়েছে, যদিও টাইলার মনে প্রাণে ভেবেছিল যে সে আসলে পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করছিল। ডি শান্ত হয়ে তার এসব কথা শুনে। টাইলারের কথা শেষ হলে ডি তাকে একটি প্রস্তাব দেয়। সে বাইরে থেকে বেকির নিখুঁত ঠিকানা খুঁজে বের করবে, যাতে টাইলার যখন মুক্ত হয়ে বাইরে পা রাখবে তখন যেন সে সরাসরি তার ছেলেকে খুঁজে পায়। পরের দিন অ্যালেক্স টাইলারকে একপাশে ডেকে নেয়। দীর্ঘ 2 সপ্তাহ ধরে টাইলার তাদের কাছ থেকে কোনো মাল কিনছে না। অ্যালেক্স জানতে চায় টাইলার কি এখন ডি এর কাছ থেকে তার নেশার জিনিস কিনছে, সে কি ডি এর কোনো গোপন সাপ্লায়ার্স এর ব্যাপারে কিছু জানে। টাইলার পুরো বিষয়টি একদম স্বাভাবিকভাবে সামলে নেয়। সে দাবি করে যে তারা একে অপরের সাথে কথাও বলে না। অ্যালেক্স এই বিশ্বাসযোগ্য মিথ্যাটি লুফে নেই বলে মনে হয়। সে খুব স্বাভাবিক ভঙ্গিতে টাইলারের দিকে কয়েকটি ফ্রি পিল ছুড়িয়ে দেয়। এর কয়েক ঘন্টা পরে পুরো ব্লকের উপর একটা বড় বিপর্যয় নেমে আসে। একটি পূর্ণ নিরাপত্তা তল্লাশি দল আচমকা সেলের ভেতরে ঢুকে সবকিছু ওলটপালট করতে শুরু করে। টাইলারের মুখ ভয়ে একদম ফ্যাকাশে হয়ে যায়। ডি লক্ষ্য করে যে অ্যালেক্স নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে পুরো ঘটনাটি দেখছে এবং সেই গ্যাং লিডার হাসছে। একজন অফিসার তল্লাশি চালাতে চালাতে টাইলারের লুকিয়ে রাখার পিলের খালি প্যাকেট এবং জার পার্টি খুঁজে পেয়ে যায়। ডি অত্যন্ত দ্রুততার সাথে মাঝখানে এসে দাঁড়ায়। সে এতটাই আগ্রাসীভাবে অফিসারটিকে ভয় দেখায় ও ধমকাতে থাকে যে সেই অফিসার ঘাবড়ে গিয়ে প্রমাণটি বাজেয়াপ্ত করার বদলে জানালার বাইরে ঝুলে ফেলে দেয়। গাড়িটি চলে যাওয়ার পর ডি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে টাইলারের দিকে ঘোরে। টাইলারের এই বুকামির জন্য তাদের পুরো অপারেশনটাই পুরো ছাই হয়ে যেতে পারত। সে সাফ জানিয়ে দেয় টাইলার যদি নেশা করতে চায় তবে তাকে অন্য কোথাও গিয়ে করতে হবে। টাইলার মরিয়া হয়ে ক্ষমা চায়। সে সত্যি সত্যি এই নেশা ছেড়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার ভেতরে সেই তীব্র আকাঙ্ক্ষা তার ভঙ্গুর ইচ্ছা শক্তিকে ঘুরিয়ে দিচ্ছিল। শেষ পর্যন্ত বাথরুমে হয়ে ওঠে তার একমাত্র নিরাপদ আশ্রয়স্থল। সেই সন্ধ্যায় ডি একটি বিশাল সারপ্রাইজ নিয়ে ফেরে। সে টাইলারের হাতে সেই জলজল করতে থাকা ফোনটি তুলে দেয়। সেখানে একটি লাইভ ভিডিও চলতে থাকে। অ্যাডাম দরজার সামনে দাঁড়িয়ে আছে এবং তার হাতে একটি স্নিকার্সের বাক্স। এটি ডি এর সেই বিশাল নেটওয়ার্কের পক্ষ থেকে পাঠানো একটি উপহার। টাইলার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে এবং তার ভারী বুকটা যেন একটু হালকা হয়। মনে আছে গল্পের শুরুতে ঠিক কি বলা হয়েছিল? এখন সবকিছুই যেন সেই দিকেই মোড় নিতে যাচ্ছে। ঠিক তখনই তার পুরো পৃথিবীটা নৃশংসভাবে ভেঙে পড়ে। অ্যালেক্স এবং তার হিংস্র দলবল হঠাৎ করে সেলের ভেতরে হুড় করে ঢুকে পড়ে। ধাতব দরজাটি বাইরে থেকে শক্ত করে লক করে দেওয়া হয় এবং মুহূর্তের মধ্যেই পাশবিক মারধর শুরু হয়। তারা তাদের সেই হারিয়ে যাওয়া মাল ফেরত চায়। ডি এক চুলো নড়তে রাজি হয় না। তারা তাকে ততক্ষণ পর্যন্ত পেটাতে থাকে যতক্ষণ না পর্যন্ত সে অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। এরপর তারা টাইলারকে এই দুঃস্বপ্নের ভেতরে টেনে আনে। টাইলার প্রথমে সময় নষ্ট করার চেষ্টা করে এবং সরাসরি অস্বীকার করে, কিন্তু হঠাৎ করে একটি ধারালো ব্লেড সামনে চলে আসে যা পরবর্তী পরিণতির ভয়ানক রূপটি মনে করিয়ে দেয়। টাইলার কাঁপতে থাকা আঙুল দিয়ে মেঝের প্যানেলের দিকে ইশারা করে। তারা মেঝের সেই লুকানোর জায়গাটি টেনে হিসেবে পুরোপুরি খুলে ফেলে। অ্যালেক্স তার সেই চুরি হওয়া মালামাল হাতে পেয়ে যায়, কিন্তু এরপর সে তীব্র ক্রোধ নিয়ে টাইলারের দিকে ঘোরে, কারণ টাইলার বারবার তার মুখে মুখে মিথ্যা বলেছিল। সিলভা মেঝের উপরে পড়ে থাকা ডি এর রক্তাক্ত দেহের ভিডিও রেকর্ডিং করছিল। সে টাইলারকে আদেশ দেয় যে তার এই অচেতন বন্ধুর মুখে খুশি মারার জন্য। ওদিকে ক্যামেরা চালু ছিল। এক চরম আতঙ্ক টাইলারের কাঁপতে থাকা শরীরকে গ্রাস করে। সে হাত চালায়। ডিকে দ্রুত কারাগারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। টাইলার একটি গভীর ক্ষত চিহ্ন নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। একজন অফিসার তাকে কঠোরভাবে সতর্ক করে দেয় যে টাইলারের কাছে আর মাত্র 1 সপ্তাহ সময় আছে। তাকে এই কদিন সম্পূর্ণ নেশামুক্ত থাকতে হবে। এই সুযোগটি যেন সে কোনোভাবেই নষ্ট না করে। ঠিক তখনই ডি এর সেই গোপন ফোনে হঠাৎ একটি ভিডিও কল আসে। কলটি করেছিল অ্যাডাম। টাইলার ফোনটি রিসিভ করে কিন্তু নিজের ক্যামেরাটি সম্পূর্ণ অন্ধকার করে রাখে যাতে তাকে দেখা না যায়। সে শুধু নিশ্চিত হতে চেয়েছিল যে অ্যাডাম সুরক্ষিত আছে কিনা। কোনো ঝুঁকি না নিয়ে সে দ্রুত কলটি কেটে দেয়। সৌভাগ্যবশত নিষিদ্ধ এই চোরাই ফোনটির কথা কেউ টের পায়নি। যখন ডি হাসপাতাল থেকে ফিরে আসে তখন পরিবেশটা ছিল ভীষণ দম বন্ধ করা। সেই ছোট সেলের ভেতরে একটি ভারী নীরবতা ভর করে। টাইলার খুবই নার্ভাস হয়ে ক্ষমা যাওয়ার জন্য তার পিছু যায়, কিন্তু ডি তার সেই করুণ ক্ষমা প্রার্থনাকে সরাসরি প্রত্যাখ্যান করে। একটি পুরো টান দিন কেটে যায় তাদের মধ্যে কোনো কথা না হয়ে। অবশেষে এই দম বন্ধ করা নীরবতা ভাঙে যখন ডি এর একজন বিশ্বস্ত লোক তাদের ব্লকে স্থানান্তরিত হয়। ডি টাইলারকে একদম সোজাসুজি এবং নিষ্ঠুর সত্যটা জানিয়ে দেয়। যখনই তার শরীরে শক্তি ফিরে আসবে সে ওদের সবাইকে ধ্বংস করে দেবে। টাইলার শান্তির প্রতীক হিসেবে ডি এর দিকে 1 গ্লাস পানি বাড়িয়ে দেয়, কিন্তু ডি সেই সুযোগটি ব্যবহার করে তার উপর শারীরিক আক্রমণ করে বসে। সে খুব উগরে দিয়ে বলে যে তুই শুধু দাঁড়িয়ে দেখছিলি। ওরা যখন আমাকে কষায়ের মতো কাটছিল তুই ওখানে দাঁড়িয়েছিলি। টাইলার কোনো প্রতিরোধ না করে শান্তভাবে প্রতিটি আঘাত
আঘাত নিজের গায়ে পেতে নেয়। সে কোনো ফাঁপা অজুহাত দেখানোর চেষ্টা করে না, সে কেবল তখনই উঠে দাঁড়ায় যখন ডি তাকে শেষ প্রশ্নটি করে, সে কি উঠে দাঁড়াবে নাকি আরেক দফা মার খাবে। কাউন্সিলর টাইলারকে একটি রিহাব সেন্টারের প্রস্তাব দেন, যাতে বাইরে গিয়ে থাকার মতো কোনো জায়গা না থাকলে সে সেখানে গিয়ে থাকতে পারে। কিন্তু টাইলার দৃঢ়ভাবে সেই অপমানজনক প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। সে ইতিমধ্যে একটি প্রতিষ্ঠানের 4 দেয়ালের ভেতরে 13টি যন্ত্রণাদায়ক বছর কাটিয়েছে, তার আর এসবের ইচ্ছা নেই। এরই মধ্যে ডি তার বিপজ্জনক চালটি চালে। সে অ্যালেক্সের উদ্দেশ্যে আসা একটি বিশাল ডেলিভারি মাঝপথে আটকে দেয়, যা প্রমাণ করে যে অ্যালেক্স তার কাছে স্থায়ীভাবে ঋণগ্রস্ত। অ্যালেক্স তাকে হাতে নাতে ধরে ফেলে। তার দেওয়া হুমকিটি ছিল অত্যন্ত সহজ, চুরি করা মালামাল ফেরত দাও, নয়তো এর পরিণতি হবে মারাত্মক। ডি ঠিক এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিল। সে পেছন থেকে অ্যালেক্সকে হিংস্রভাবে আক্রমণ করে। সেই রক্তাক্ত লড়াইটি একটি ওপেন ব্লকের ভেতরে ছড়িয়ে পড়ে। ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত নিরাপত্তা বাহিনী অত্যন্ত আগ্রাসীভাবে সেখানে ছুটে আসে এবং পুরো ভায়োলেন্ট ব্লকটিকে সাথে সাথে লকডাউন করে দেওয়া হয়। এখন কয়েদিদের দিনে মাত্র 1 ঘন্টা সময় দেওয়া হয় খাওয়া এবং শরীরচর্চার জন্য। পরের দিন সিলভা হিংস্রভাবে টাইলারকে খুঁজে বের করে। সে দাবি করে যে বৃহস্পতিবার ব্রেকের সময় তাকে এবং অ্যালেক্সকে একটি ফ্রেশ শেফ করে দিতে হবে। ডি আড়াল থেকে এই উত্তপ্ত কথোপকথনটি খুব মনোযোগ সহকারে লক্ষ্য করে। বাকিটা দিন সে চরম ক্ষোভ ও আকুলতায় ফুটতে থাকে। গভীর রাতে সে হঠাৎ টাইলারকে ঘুম থেকে জাগিয়ে তোলে। সে দাবি করে যে আগামীকাল সকালেই রান্নাঘর থেকে একটি ধারালো হাতিয়ার জোগাড় করতে হবে। এই সেই মুহূর্ত যার দিকে পুরো সিনেমাটি এতক্ষণ ধরে এগিয়ে যাচ্ছিল। পরের দিন সকালে টাইলার নিজেকে টেনে হিস্ট্রে রান্নাঘরের দিকে নিয়ে যায়। সে পানির নিচে ডুবে যাওয়া কোনো মানুষের মতো ধীর গতিতে নড়াচড়া করছিল। তার শরীরের প্রতিটি শিরা উপশিরা তখন চিৎকার করে বারণ করছিল তার হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। এই অবস্থায় ধরা পড়লেও কর্তৃপক্ষ তার আগাম মুক্তি বাতিল করে দেবে এবং সে আবার একদম শূন্যে গিয়ে পৌঁছবে। কিন্তু তা সত্ত্বেও সে নিজেকে সচল রাখে। সে মরিয়া হয়ে একটি সঠিক সুযোগের অপেক্ষা করতে থাকে। একসময় সে চোট করে একটি মারাত্মক ধারালো হাতিয়ার হাতের তালুতে লুকিয়ে ফেলে এবং তা পাচার করে দেয়। একজন কয়েদি স্পষ্টতই তাকে এটা করতে দেখে ফেলেছে, কিন্তু লোকটি না দেখার ভান করে নিচের পথে হেঁটে চলে যায়। সেলের ভেতরে ফিরে এসে ডি সেই অপমানজনক মারধরের ফুটেজটি বারবার প্লে করছিল। সে দেখছিল কিভাবে সে ঠান্ডা মেঝের উপরে অচেতন অবস্থায় পড়েছিল এবং মানুষজন তার রক্তাক্ত দেহের উপর দিয়ে অবলীলায় হেঁটে যাচ্ছিল। তার ভেতরের জ্বলন্ত ক্ষোভ বিন্দুমাত্র কমেনি, বরং আরো ডালপালা মেলেছিল। টাইলার ফিরে এসে ডি এর সামনে অস্ত্রটি নামিয়ে রাখে। ডি তখন তাকে সম্পূর্ণ অপ্রত্যাশিত একটি কথা বলে। সেদিন শুধু সেই পাশবিক মারধরটাই তাকে আঘাত করেনি, বরং টাইলারের মুখের সেই ঘৃণবোধ ভরা চাহনি তাকে বেশ কষ্ট দিয়েছিল। টাইলারের দিকে তাকে মনে হচ্ছিল সে যেন সম্পূর্ণ মূল্যহীন কোনো মানুষকে দেখছে। এই নিষ্ঠুর শাস্তির পেছনে একটি বিকৃত যুক্তি ছিল। টাইলারকে এখনই রক্তাক্ত কাজটি শেষ করতে হবে। আগামী বৃহস্পতিবার যখন সে ওদের শেভ করতে যাবে, ঠিক তখনই তাকে এই কাজ সম্পন্ন করতে হবে। টাইলারের পুরো স্নায়ুতন্ত্র এই আদেশটি সরাসরি প্রত্যাখ্যান করে। তার সত্যিকারের স্বাধীনতা পেতে আর মাত্র 2 দিন বাকি আছে, মাত্র 2 দিন। কিন্তু তখনই ডি তার শেষ এবং সবচেয়ে বিধ্বংসী চালটি চালে। যদি টাইলার এই কাজটি থেকে পিছিয়ে আসে, তবে বাইরে তার ছেলে অ্যাডামকে খুন করে দেওয়া হবে। টাইলার এই ভয়ানক বাস্তবতা খুব ভালো করে জানতো যে ডি এর মতো মানুষের পক্ষে বাইরে এই হত্যাকাণ্ড ঘটানো একদমই অসম্ভব কিছু নয়। সে ভেতর থেকে একদম শূন্য হয়ে রাজি হয়ে যায়, কারণ তার কাছে আর কোনো পথ খোলা ছিল না। পরের দিন সকালে টাইলার একটি শেডোর মতো ঘুরে বেড়াতে থাকে। সে সেই গোপন ফোনটি ব্যবহার করে অ্যাডামকে কল করে। সেই কলের সময় সে তাকে একটি পবিত্র প্রতিশ্রুতি দেয়, বাইরে গিয়ে সে সবার আগে তার ছেলেকে খুঁজে বের করবে। তারা বিগত হারিয়ে যাওয়া প্রতিটি বছরের ক্ষতিপূরণ করে নেবে। টাইলারের সেই ভারী কণ্ঠস্বরের মধ্যে কিছু একটা স্থায়ীভাবে বদলে গিয়েছিল। সে ইতিমধ্যে নিজের ডার্ক ফিচারটিকে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। সেই সন্ধ্যায় ডি তাকে শেষবারের মতো সতর্ক করে দেয়। টাইলার একদম শূন্য চোখে নিশ্চিত করে যে সবকিছু একদম ঠিকঠাক পথেই এগোচ্ছে। বৃহস্পতিবার সকালটি বুক চেপে বসা ভার নিয়ে হাজির হয়। ডি তার শেষ ভয়ানক অনুরোধটি একদম পরিষ্কারভাবে জানিয়ে দেয়। টাইলারকে সেই দুটি মানুষকে এমন ভাবে জবাই করতে হবে যেন তাদের আর চেনা না যায়। টাইলার প্রতিটি দাবিতে সম্মতি জানায়, তবে তার ভেতরের পালিয়ে যাওয়ার সেই মরিয়া ইচ্ছাটি স্পষ্ট ছিল। সে নিজেকে ধীরে ধীরে বাথরুমের দিকে নিয়ে যায়। সে তার পায়ের চারধারে একটি শক্ত ব্যান্ডেজ জড়ায় এবং তার ভেতরেই সেই ধারালো অস্ত্রটি সাবধানে লুকিয়ে ফেলে। ডি তার শরীরের এই অনিয়ন্ত্রিত কাপড় লক্ষ্য করে ফেলে। সে টাইলারকে আদেশ দেয় এখনই নিজেকে নিয়ন্ত্রণে আনার জন্য। সে যদি না পারে তবে ডি নিজেই তা করবে এবং সেই কাজটি অনেক বেশি পরিষ্কারভাবে করার প্রতিশ্রুতি দেয়। টাইলার আগ্রাসীভাবে অস্ত্রটি লুফে নেয়। সে অত্যন্ত দ্রুত গতিতে সিলভার সেলের দিকে এগিয়ে যায়। টাইলার খুব নার্ভাস হয়ে সিলভার ঘাড় শেভ করতে শুরু করে। সিলভা তাকে তার স্বাধীনতা ও বাইরের পরিকল্পনা নিয়ে জিজ্ঞেস করে। টাইলার বছরের পর বছর ধরে যা বলে এসেছে ঠিক সেটাই আবার আওড়ায়। সে বাইরে গিয়ে তার ছেলেকে দেখবে। সিলভার সেই শক্ত ও কঠিন মুখের অভিব্যক্তি মুহূর্তের মধ্যে নরম হয়ে যায়। সে প্রকাশ করে যে বাইরে তার নিজেরও একটি ছোট ছেলে আছে। টাইলারের কাঁপতে থাকা হাত দুটো ব্লেডের উপর আরো শক্ত হয়ে বসে। এক দীর্ঘ নীরবতা। হঠাৎ করে অ্যালেক্স সেই উত্তপ্ত ঘরের ভেতরে প্রবেশ করে। সে টাইলারের মুখের চরম আতঙ্ক মুহূর্তের মধ্যেই পড়ে ফেলে। সে জানতে চায় এখানে আসলে কি ঘটছে। টাইলার মরিয়া হয়ে তার এই অবস্থার পেছনে মাদক ছেড়ে দেওয়ার তীব্র শারীরিক কষ্টকে দায়ী করে। সে দাবি করে যে সে এই নেশা পুরোপুরি ছেড়ে দেওয়ার চেষ্টা করছে। অ্যালেক্স এক দীর্ঘ মুহূর্ত তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে। তারপর
সে কোনো হিংস্র আঘাত বা আকস্মিক আক্রমণ না করে কেবল ঘুরে দাঁড়ায় এবং ঘর থেকে বের হয়ে যায়। সে একদম চলে যায়। তাদের ছেলে ফিরে আসার পর দেখা যায় ডি কোনো মতে দাঁড়িয়ে আছে। তার ভেতরে যেটুকু প্রাণ অবশিষ্ট ছিল তা যেন খুব দ্রুত শেষ হয়ে আসছিল। সে লক্ষ্য করে টাইলার তার খাবারের ট্রেটি না ছুঁয়েই রেখে গেছে। সে দুর্বল পায়ে সেই ট্রেটির দিকে এগিয়ে যায়। টাইলার তাকে ধীরে ধীরে শান্ত হতে দেখে। এরপর টাইলার নিঃশব্দে ছেলের দিকে পা বাড়ায়। ডি খাবারের স্বাদ নিয়ে জিজ্ঞেস করে যে এই খাবারের মধ্যে আসলে কি ছিল। টাইলার তার সেই নিস্তেজ কণ্ঠস্বর বিন্দুমাত্র না বাড়িয়ে উত্তর দেয় তার কাছে যতগুলো পিল অবশিষ্ট ছিল সে তার সবগুলো এই খাবারের মধ্যে মিশিয়ে দিয়েছে, প্রায় প্রতিটি। সে চেয়েছিল ডি যেন কোনো কষ্ট না পেয়ে খুব শান্তিতে নেশার ঘরে এই দুনিয়া থেকে বিদায় নেয়, যাতে এই অনন্ত দুঃস্বপ্ন চিরতরে শেষ হতে পারে। ডি তীব্র ক্ষোভে তাকে আঘাত করে। সে টাইলারকে লক্ষ্য করে বেশ কয়েকবার জোরে জোরে আঘাত করে। টাইলার সজোরে সেই ঠান্ডা মেজের উপর আশ্রে পড়ে। ডি তখন প্রায় নিজের মনেই ফিসফিস করে বলে যে আমার মনে হয় আমার সময় শেষ। টাইলার ঘর থেকে পালিয়ে যায় না। সে তার এই মৃত্যুপথ যাত্রী বন্ধুর ঠিক পাশে গিয়ে বসে। সে পরম যত্নে ডি এর একদম শেষ সিগারেটটি ধরিয়ে দেয়। লোকটি যখন ধীরে ধীরে মৃত্যুর পরে ঢলে পড়ছিল, টাইলার নিজের আবেগকে ধরে রেখে তাকে আগলে রাখে। সে ডিকে কংক্রিটের দেয়ালের সাথে হেলান দিয়ে বসিয়ে দেয় এবং সাবধানে তাকে বিছানার দিকে নিয়ে যায়। সে শান্ত হয়ে সেখানে ততক্ষণ বসে থাকে যতক্ষণ না তার বন্ধুর শেষ নিঃশ্বাসটি চিরতরে বন্ধ হয়ে যায়। ডি চলে যাওয়ার পর টাইলারের ভেতরের বাঁধ ভেঙে যায় এবং সে কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণ পর সে কান্না থামায়। সে অত্যন্ত শান্তভাবে বাইরে গিয়ে আসা গার্ডদের ডাকে। তার সেলমেট অতিরিক্ত ড্রাগ ওভারডোজের কারণে এক ট্রেজিক মৃত্যুর কোলে ঢলে পড়েছে। টাইলার নিঃশব্দে তার অবশিষ্ট সামান্য কিছু জিনিসপত্র গুছিয়ে নেয়। সে সেই ভারী লোহার দরজাগুলো পেরিয়ে বাইরের দুনিয়ায় পা রাখে। দীর্ঘ 13 বছরেরও বেশি সময় সম্পূর্ণ ভালো আচরণের কারণে সে আজ সম্পূর্ণ মুক্ত, সম্পূর্ণ স্বাধীন, তবে সম্পূর্ণ একা। কারণ এই দীর্ঘ সময়ে সে যে একমাত্র সত্যিকারের বন্ধুটিকে পেয়েছিল সে আজ পেছনের ওই কংক্রিট দেওয়ালের ভেতরেই রয়ে গেল। এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর এমন অসাধারণ মুভি ও সিরিজ এক্সপ্লেনেশন পেতে জিএসআর সিনেমাসকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। এখন আপনার পালা। পরবর্তী কোন মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন দেখতে চান নিচে কমেন্ট করে জানান। যে কমেন্টে সবচেয়ে বেশি লাইক পড়বে সেই মুভি বা সিরিজের ফুল এক্সপ্লেনেশন আমি আগামী 48 ঘন্টার মধ্যে নিয়ে আসবো। তাই শুধু কমেন্ট করলেই হবে না, আপনার পছন্দের কমেন্টে লাইক দিতেও ভুলবেন না। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।